এটা কিন্তু চলে আসে অলরেডি। সেই অর্থে বিএনপির মূলত তাদের মূল ভিত্তি হচ্ছে 19 দফা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রণীত। তার ধারাবাহিকতায় পরবর্তীতে এসে বেগম খালেদা জিয়ার ভিশন 2030, তারপরে এসে তারেক রহমানের নেতৃত্বে যে রাষ্ট্র মেরামতের 31 দফা, সেইটা, এইগুলির সমন্বয় করেই এই যুগোপযোগী করা এবং 24 গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কেমন বাংলাদেশ, কেমন গণতন্ত্র, কেমন মানবিক দেশ হিসেবে আমরা চিন্তা করি সেই এবং কর্মসংস্থান সহ বিভিন্ন বিষয়গুলো ইনক্লুড করা। এবং 18 বছর ধরে বিএনপি যখন নিপীড়িত হচ্ছিল, নানান রকমের মামলা হামলা, রাজনৈতিক নিপীড়ন এসবের শিকার হচ্ছিল, ওই সময় তাদের উপলব্ধি থেকে তারা যেটা ফিল করছিল যে এই বাংলাদেশ এইভাবে আসলে চলবে না। আওয়ামী লীগ আজকে আসছে, তারা এরকম নিপীড়ন করছে, ভবিষ্যতে অন্য কেউ আসলে বা বিএনপি আসলে, যেই আসুক, এই রাষ্ট্র এই ব্যবস্থাপনার মধ্যে থাকলে এরকমই আর একটা স্বৈরতন্ত্র চালু হতে পারে। সেই জন্য বিএনপি নিজে থেকে ফিল করে, অন্যরা যখন সংস্কারের উচ্চারণটাও করে না এই শব্দটা, তখন বিএনপি তাদের রাষ্ট্র মেরামতের 31 দফা দিয়েছে। সেই বিবেচনা ওই সবগুলা মিলেই বিএনপির ম্যানিফেস্টো। সেই ম্যানিফেস্টোর মধ্যে এতদিন ধরে তারা যে প্রচারণা চালিয়েছে সেগুলি মূলত এর মধ্যে আছে, আরেকটু ইলাবোরেটলি আছে বা আরো কিছু বেশি আছে, যেগুলোর মধ্যে পপুলারিজম হয় বা পপুলিস্ট হওয়ার মতো যে উপাদানগুলি, সেগুলো বক্তব্যে বেশি আসে। সব বিষয়গুলো তো আর সাধারণ বক্তৃতায়, মেঠো বক্তৃতা বা ইন্টারভিউতে বলা যায় না। ফলে অনেকগুলি সমন্বয় 5টা অধ্যায়ের মধ্যে বিএনপি এখানে বলেছে। আর এইখানে এই উপস্থাপনার মধ্যে যেটা আমার ভালো লেগেছে, আমি কালকে এই ইস্তাহার অনুষ্ঠানে ছিলাম, সেটা হলো নর্মালি আমাদের দেশে ইস্তেহার প্রণয়ন একটা কমিটি থাকে দলের, তারা এটা প্রণয়ন করে। দলীয় প্রধান সারা দেশে নির্বাচনী প্রচারণার জন্য চষে বেড়ান, বক্তৃতা দেন, প্রচারণা চালান, এবং ইস্তেহারের দিন তিনি এসে ইস্তেহারের সার সংক্ষেপটা তিনি পাঠ করেন একরকম। এটাই বাংলাদেশে কিন্তু এত বছর ধরে আমরা দেখে এসেছিলাম। তারেক রহমান কালকে যেটা করেছেন সেটা হচ্ছে তিনি এই ইস্তেহারটা পাঠ করেননি, বর্ণনা করেছেন, ব্যাখ্যা করেছেন। এবং তিনি বলেছেন যে যে এই ইস্তেহারে যা কিছু আছে 44 পৃষ্ঠার মধ্যে সবগুলোই তিনি ওন করেন, তার দল ওন করে, এবং সবগুলোই প্রয়োজনীয়। কিন্তু যে বিষয়গুলো তার বেশি ভালো লেগেছে এবং তিনি নিজে ফিল করেছেন ব্যক্তিগতভাবে যে এগুলো অবশ্যই হওয়া দরকার, সেগুলো তিনি জোর দিয়ে স্পন্টেনিয়াসলি ব্যাখ্যা করেছেন। যেগুলো এবং অবশ্যই তার হওয়া দরকার সেগুলো নিয়ে আমি একটু দু একটা নিয়ে কথা বলবো, কারণ জি খুব গুরুত্বপূর্ণ। তিনি নিজেও বলছেন যে যেগুলো ছাড়া আসলে কিছুই বাস্তবায়ন হবে না সেগুলো নিয়ে আসবো। কিন্তু আপনি বলছিলেন না যে এই 17 বছরের উপলব্ধি থেকে, মানে নির্যাতিত অবস্থায় থাকার যে একটা উপলব্ধি, সেই উপলব্ধিও এখানে আসলে কাজ করেছে। আমি দেখছিলাম যে ট্রুথ অ্যান্ড হিলিং কমিশনের কথা বলা হচ্ছে ইশতেহারে, জামাতের ইশতেহারে এরকম একটা কমিশনের কথা বলা হচ্ছে, যে এখানে বলা হচ্ছে যে ভুক্তভোগী কেন্দ্রিক ও পুনর্বাসনমূলক ন্যায় বিচার প্রতিষ্ঠায় এবং ফ্যাসিবাদী সময় সংগঠিত মানবাধিকার লঙ্ঘন, আওয়ামী লীগ আমলে গুম খুন, মিথ্যা মামলা, নির্যাতন এবং বিভিন্ন সময় অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করায়। 15 বছরে আওয়ামী লীগের যত সব অন্যায় সেগুলোর মানবাধিকার লঙ্ঘনের বিচারের কথা বলা হচ্ছে। কিন্তু তারপর, মানে আওয়ামী লীগ শাসনের পতন ঘটার পরে যেই সময়টা, যেখানে আসলে আমরা অনেক মব দেখলাম, মবের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘন, হত্যাকাণ্ড থেকে শুরু করে নানান রকম লুটপাট ভাঙচুরের ঘটনা ঘটলো, এগুলো কি আসলে এর মধ্যে নাই? 15 বছরের কথা বলা হলো, এগুলোর কি দ্রুত বিচারের বিষয় আসবে না, নাকি এই সরকার যেমন প্রেশার গ্রুপ বলে একরকম সরিয়ে দিল, পরের সরকার একরকম দায় মুক্তি দিয়ে দেবে? না, আপনি দুইটার যদি প্রেক্ষাপটকে এক করে দেখেন সেটা ঠিক হবে না। একটা হচ্ছে গিয়ে 16 বছর ধরে একটা ফ্যাসিবাদ কায়েম করে রাষ্ট্রীয় প্রচার, রাষ্ট্রীয় যন্ত্রগুলি ব্যবহার করে রাষ্ট্র পরিচালকরা যে যে ঘটনাগুলি ঘটিয়েছেন, গুম বলেন, আয়নাঘর বলেন, গুম করে হত্যা বলেন, অথবা এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর নামে প্রতিপক্ষকে হত্যাকাণ্ডের শিকার করা বলেন, সেটা ছিল এক ধরনের রাষ্ট্রীয় হত্যাকাণ্ড, যেটা সরকার পরিচালনায় যারা ছিলেন তারা ছিলেন অবৈধভাবে, এবং রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করে, স্টেট অ্যাপারেটাসের সমস্ত কিছুর ব্যবহার দিয়ে তারা এটা করেছেন, সর্বশেষ গণহত্যা চালিয়েছেন। সেটার যে অপরাধগত মাত্রা, আর পরের যেটা আপনি দেখছেন, এটা হচ্ছে দৈনন্দিন আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণে
এই বাংলাদেশে এমন কোনো দিন পাবেন না স্বাধীনতার পরে যেদিন কোনো একটা খুন হয়নি, যেদিন কোনো একটা ধর্ষণ হয়নি। ফলে রেগুলার বেসিসে বাংলাদেশে গণপিটুনি দিয়ে হত্যা আগে ছিল না, এই মব আগে ছিল না। এগুলা হচ্ছে একটা সামাজিক সন্ত্রাস, এটা হচ্ছে একটা রাজনৈতিক সন্ত্রাস বিভিন্ন মানে মাত্রা। আপনার কাছে মনে হয় যে এই সময় মানে এই গত এটা বছরের এটা সময় বিচার, এটা রেগুলার একটা না অপরাধ, মানে না, রেগুলার বিশেষ হলো কিছু বিচার ঘটেনি। হতে হবে। একটা দুইটার মাত্রাগত পার্থক্যটা আপনাকে বলি, নিশ্চয়ই আপনি নিশ্চয়ই বুঝতে মাত্রাগত পারবেন। পার্থক্য আপনি বলতেই একটা, পারবেন, না বোঝাতেও না না, পারবেন আমি ডাক্তার শাহাদাত, আমি কিন্তু আমার বলছি, প্রশ্ন হচ্ছে যে হ্যাঁ, ওটার হবে, এগুলোর কি না আপনারা না না, আমলে আমি নেবেন না, মানে আপনাকে বলি, বিএনপি? তারেক রহমান বা অন্য কোন সরকারও যারা ইস্তেহার দিয়েছেন কেউ তো বলেননি যে গত 16 বছরে যতগুলি মানে বিভিন্ন সামাজিক বা বিভিন্ন গোষ্ঠীগত বা বিভিন্ন সময়ে নির্বাচন কেন্দ্রিক অবস্থায় তো হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আওয়ামী লীগ ইউনিয়ন পরিষদের একা মার্কা দিয়ে নির্বাচন করতে গিয়ে নিজেরা নিজেদের 116 জন হুম হুম। কর্মীকে হত্যা করেছে, সেটার বিচার তাদের প্রাপ্য। কিন্তু যে হত্যাকাণ্ড রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করে একটা রাষ্ট্র পরিচালকরা ফ্যাসিবাদী শাসনকে পোক্ত করবার জন্য বিশেষ উদ্দেশ্যে করে অথবা গণহত্যা করে, সেইটার বিচারের যে গুরুত্ব আর ওই সামাজিক সন্ত্রাস বা দৈনন্দিন যে আইন শৃঙ্খলার অবনতি সেখানে যে সন্ত্রাস, দুইটা তো একমাত্রে আসে না। বিশেষ ট্রাইব্যুনাল কখন করে, দ্রুত বিচার আদালত কখন করে, যখন কোনো কিছু এইরকম বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সুতরাং এই সময়ের মধ্যেও যেসব হত্যাকাণ্ড ঘটেছে, যেই যেসব অপরাধমূলক কর্মকাণ্ড ঘটেছে, যেই সব মব ভায়োলেন্স হয়েছে, সেইটা নিয়ে ভুক্তভোগীরা মামলা করেছে। সেই মামলা তদন্ত সাপেক্ষে সেগুলোর রেগুলার বিচারিক প্রক্রিয়া, তার বিচার অবশ্যই হতে হবে। কারণ কোনো ভিকটিমই যেন বিচার প্রার্থীরা যেন বিচারহীনতার মধ্যে না পড়ে যায়, সেটা একটা আধুনিক রাষ্ট্র, একটা মানবিক রাষ্ট্র, জি একটা আইনের শাসনের রাষ্ট্রে সেটা জি। হতে হবে। কিন্তু এই সরকার কিন্তু যেমন যে একটা ইন্ডেমনিটি প্রতিশ্রুতি, দিয়েছে, এই সরকার যেমন ইন্ডেমনিটি দিয়েছে সেটা অবশ্য জুলাই যোদ্ধাদের জন্য দিয়েছে, এবং বলা হচ্ছে যে রাজনৈতিক প্রতিরোধের কারণে ওই অভ্যুত্থানকালে সংঘটিত অপরাধের জন্য সেটা দিয়েছে। নির্দিষ্ট একটা সময়ের। কিন্তু কোন সময় সেটা কি বুঝতে পারছেন? কারণ আসিফ নজরুল যখন বলেছিলেন, মাননীয় আইন উপদেষ্টা, তিনি বলেছিলেন যে 31শে আগস্ট পর্যন্ত, কিন্তু অধ্যাদেশে এরকম কিছু উল্লেখ করা আছে বলে আমি দেখি নাই। মানে কোন সময় পর্যন্ত আহ, এই ইন্ডেমনিটি, সেটা কি বুঝতে পেরেছেন? আমি আমি অধ্যাদেশটা আসলে টাইম উল্লেখ আচ্ছা। আছে কিনা এই হুম মুহূর্তে আমার স্মরণে নাই, এটা দেখতে হবে আবার। তবে জুলাই যোদ্ধাদের জন্য তো অনন্তকালীন ইন্ডেমনিটি দেওয়া যায় না। এইটা ওই আসিফ নজরুল যেটা বলেছেন, আমার ধারণা সেটা আইনে আছে, না থাকলে এটা ভুল আছে, এটা সংশোধন হবে। হুম কারণ ওই নির্দিষ্ট, আপনি দেখেন যে আমি আমি নিজে জুলাই গণ অভ্যুত্থানের সময় গ্রেফতার হয়েছিলাম একটা মামলার আসামি আমি। এখন ওই মামলা থেকে আমাকে অব্যাহতি দিয়েছে। এখন আমি যদি আরো আগে বা আরো পরে কোনো অপরাধ করি, তাতে যদি মামলা হয়, সেটা আমি ওই জুলাই ভিকটিম বলে তো আমাকে সেখান থেকে এই রাষ্ট্র হুম। বিনা তদন্তে বিনা বিচারে আমাকে অব্যাহতি দিতে পারে না। সুতরাং জুলাই যোদ্ধা হলেও তারা অনন্তকাল কোনো অপরাধ করলে শুধু ওই কারণে ছাড় পাবেন, এটা হতে পারে না। হুম। কিন্তু আসলে এবার মানে ইন্ডেমনিটির তো শুধুমাত্র ওই সময়কালের কথা বলা হচ্ছে, কিন্তু তারপরে দেখা যাচ্ছে জুলাই যোদ্ধাদের একটা বিশেষ অবস্থা, মানে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তারা খুব একটা, তাদের অপরাধ খুব একটা যে আমলে না হয় বা তাদের নামে যে খুব একটা মামলাও করা যায় তাও না। যেমন ধরেন যখন ওই যে আওয়ামী লীগের নেত্রী শাম্মী আক্তারের বাসায় চাঁদাবাজির ঘটনা ঘটলো, জুলাই যোদ্ধাদেরই কেউ কেউ গেলেন, তখন সরাসরি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নাম উল্লেখ করেছিলেন, যিনি গ্রেপ্তার হয়েছেন, মানে একদম প্রত্যক্ষ যিনি ধরা হয়েছে যাকে, তিনি বলেছেন যে তার সহায়তা বা তার বিষয়টা আছে। কেউ কোনো তদন্ত করে নাই, কেউ কোনো সেটার জন্য কোনো মামলাও হয় নাই, কোনো আমলই নেওয়া হয় নাই, দুদকও কোনো রকম এটা নিয়ে কেউ আর কি কোনো রাষ্ট্রীয় কর্তৃপক্ষ এরকমটা করে না, নাই। যদি যদি এরকম কোনো আসামি বলে, হুম সেটা আসামিরা নানান উদ্দেশ্যে নানান কারণে বলে, সেটা সত্যও হতে পারে, সেটা মিথ্যাও হতে পারে, সেটা তদন্ত করলে বের হুম। হয়ে আসবে। এখন সেই আসামিরা তো কারাগারে আছে, এটা বিচারের আওতায় আছে। সুতরাং তদন্ত হয়নি বলে যে তদন্ত হতে পারবে না এমন তো নয়। জি। আম মানে আপনি মনে করছেন যে আসলে বিএনপি যদি ক্ষমতায় আসে তখন এই সময়ের যে অপরাধগুলো আছে সেগুলো আসলে বিচারের মধ্যে পড়বে। কারণ আমরা আসলে দেখি কি, যেই সরকারের সময় অপরাধ, আমাদের বাস্তবতায় আমরা যতটুকু দেখে আসছি, সেই সরকার সেই আমলের বিচারগুলো করে না। পরের সরকার গিয়ে করে। এরকম আমরা দেখেছি, বা বিরোধী পক্ষের বিচার বেশি বাংলাদেশে হয়। বিরোধী পক্ষের বিচার বাংলাদেশে হয়। খুব দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে এই ট্রেন্ড চলে। হুম, বাংলাদেশে ওই একই আদালত বেগম খালেদা জিয়াকে সাজা দেয়, হুম, এতিমের টাকা
হস্তান্তর করেছে এক অ্যাকাউন্ট থেকে আর এক অ্যাকাউন্টে, সেটাকে দোষী সাব্যস্ত করে এবং প্রচার চালায় যে এতিমের টাকা চুরি করেছে রাজনৈতিক দল। আবার বাংলাদেশের সেই আদালতই আবার তাকে নির্দোষ বেকসুর খালাস দেয় যে এই মামলায় ভুল রায় হয়েছিল। যদি তার উপর অন্যায়ভাবে রাষ্ট্রের সর্বোচ্চ আদালত এই রায় দিয়ে থাকে, তাহলে যারা এই রায় দিয়েছে তাদেরও বিচারের আওতায় আনা উচিত। এরকম অনেক গুরুত্বপূর্ণ মামলায় এই যে পট পরিবর্তনের পরে সেটা দেখা যায় যে আগে মোটিভেটেড রায় দেয়া হয়েছিল, বায়াসড রায় দেয়া হয়েছিল। তাহলে রাষ্ট্রের সর্বোচ্চ আদালত যদি এরকম বায়াসড হতে পারে, তারা মোটিভেটেড হতে পারে, তারা যদি রাষ্ট্র পরিচালকদের নির্দেশে রায় দিতে পারে, তাহলে তাই ওই বিচারকদেরও বিচারের আওতায় আনা উচিত। সেটা যতদিন আমরা না পারবো ততদিন পর্যন্ত এই প্রক্রিয়া থেকে বের হওয়া কঠিন হবে। কারণ ওইটা হলেই কেবলমাত্র পরবর্তী সময়ে যারা বিচার বিভাগে দায়িত্বে থাকেন তারা ভাববেন যে আজকে আমি পদে আছি, কারো হুকুমদারি করে যদি আমি মিথ্যা মামলায় কাউকে এরকম আমি ভিকটিম করি, আমি তাকে যদি মিথ্যা রায় দিয়ে এইভাবে তার জীবন নষ্ট করি, তাহলে আমি পদ থেকে গেলে ভবিষ্যতে আমিও বিচারের আওতায় আসতে পারি। যেটা বাংলাদেশের বিভিন্ন বাহিনীর বেলায় স্পর্শকাতর বিবেচনায় এই কাজটা কেউ করতো না, বিচার বিভাগের বেলায়ও করতো না। আমি আরো স্পষ্ট করলে বলতে পারি যে যারা যখন ক্ষমতায় আসে তারা এই স্পর্শকাতর জায়গাগুলোর আগের অপরাধীদের ধরার জন্য, বিচারের আওতায় আনার জন্য হাত দেয় না। কারণ তারা মনে করে যে আমরা যদি ওটা করি তাহলে আমরা এখন কোনো এদেরকে অন্যায় নির্দেশ দিলে সেই নির্দেশ তো মানবে না। সেই কারণে রাষ্ট্র পরিচালনায় যারা বিভিন্ন সময় এসছে তারা বিশেষ উদ্দেশ্যে এগুলা স্পর্শকাতর জায়গাগুলো হাত দিত না। কিন্তু আমার দাবি, আমার চাওয়া যে যদি আমরা একটা মানবিক রাষ্ট্র চাই, আইনের শাসন চাই, বিচার বিভাগের স্বাধীনতা চাই, এবং বিচার বিভাগে কেউ চাইলেও হস্তক্ষেপ করতে পারবে না এরকম বিচার ব্যবস্থা আমরা চাই, তাহলে বিচার বিভাগ সহ বিভিন্ন বাহিনীতে যারা এরকম স্পর্শকাতর অপরাধে যুক্ত ছিল, বিশেষ করে আলোচিত বিষয়গুলো, সেগুলো তদন্তের আওতায় আনা উচিত এবং একটা তাদের স্পর্শকাতর এবং বিচারযোগ্য হলে আলোচিত অবশ্যই বিষয় উচিত। বললেন, তো তখন তো এই দুটো শব্দের ক্ষেত্রে মনে পড়লো 21শে আগস্ট। সব মামলার আসামি, মানে মামলার সব আসামিরা খালাস পেয়ে গেছেন এই সময় রায়। আগে যারা অপরাধী হিসেবে গণ্য হয়েছিলেন এখন সবাই খালাস হয়ে গেছে, এবং তারপরে আর কিছুই হলো না। মানে ওই অপরাধে মানে ওই সময় যে এতগুলো মানুষ মারা গেল তার জন্য আর কিছুই হলো না। আপনার কি মনে হয় এটিও তো একটা স্পর্শকাতর এবং আলোচিত বিষয়? ডেফিনেটলি আলোচিত বিষয়। আপনি শুধু 21শে আগস্টের সংখ্যাটা বড় এবং বড় নেতা ছিল ওইটাকে ধরছেন। শেরাটনের সামনে ওইখানে যে বাসে গান পাউডার দিয়ে 12 জন লোককে হত্যা করা হয়েছিল, নারী শিশু সহ, সেইখানে আওয়ামী লীগ নেতা নানক সহ অনেকে অভিযুক্ত হলেন। তারা ক্ষমতায় আসার পরে বললেন না, ওকে দিয়ে জোর করে বলানো হয়েছে। সেইখান থেকে তাহলে কি এই যে হত্যাকাণ্ডের শিকার যারা হলেন, গান পাউডার দেওয়া হলো, আগুন দেওয়া হলো, কেউ না কেউ তো করেছে। তাহলে যাদের নামে বিএনপির সময়ে চার্জশিট হয়েছিল, যাদেরকে দোষী করা হয়েছিল, ধরে নিলাম ওনরা নির্দোষ, তাহলে দোষী কে? তাকে খুঁজে বের করে এই রাষ্ট্রের দায়িত্ব ছিল, তাদের খুঁজে বের করে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব ছিল। ঠিক একইভাবে 21শে আগস্ট গ্রেনেড হামলা যেটা, সেটা যে বা যারাই ঘটিয়ে থাকুক, তাহলে এ দোষী না, তাহলে দোষী কে? তার কাউকে না কাউকে তো আমাদের ধরতে হবে বা তদন্তে আনতে হবে। এই যে বিডিআর হত্যাকাণ্ড, এই যে এতগুলো চৌকস আর্মি অফিসারকে মেরে ফেললো, শুধু এই দিক ওই দিক রশি টানাটানি হচ্ছে, তদন্ত রিপোর্ট হচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি কারা খুন করলো বাংলাদেশে দুর্ভাগ্যজনকভাবে এইটা পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে সুর বদলে যায়, কিন্তু প্রকৃত দোষীকে সেটা কেউ জানতে পারি না আমরা। এই ধারা থেকেও আমাদের নিশ্চয়ই বের হয়ে আসতে হবে। সেটি আসলে খুবই একটা গভীর সংকটের জায়গা বলেছেন। এই ট্রুথ অ্যান্ড হিলিং কমিশন সম্পর্কে আর একটা দুটা কথা একটু শুনি, যে সেখানে আসলে মানে আওয়ামী লীগের পুনর্বাসনের কোনো জায়গা আছে কিনা, আওয়ামী লীগের সাথে কোনো যোগাযোগ, সেটির কোনো সুযোগ আছে কিনা। আমরা এই সরকার, মানে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও আসিফ নজরুল সাহেবই বলেছিলেন গত বছর মে মাসে সম্ভবত, যে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠিত হবে, কিন্তু সেটি এই সরকারের আমলে পরে শেষ পর্যন্ত এসে নাকচ হয়ে গেছে। প্রধান উপদেষ্টা সেটি নাকচ করে দিয়েছেন, তেমনটি হবে না। মানে এরকম কিছু কি এই ট্রুথ অ্যান্ড হিলিং কমিশনের ভাবনার মধ্যে আছে? এইখানে কমিশনের ভাবনার মধ্যে আছে কিনা সেটা এখনো স্পষ্ট নয়, কিন্তু তারেক রহমান রয়টার্সের সঙ্গে বক্তব্যে তো বলেছেন যে শেখ হাসিনার সন্তানদের যদি দেশের জনগণ চায় তাহলে তারা রাজনীতিতে ফিরতে পারবেন। এটা একটা ইঙ্গিত। তো ইঙ্গিতটা কিরকম, এবং আমিও মনে করি দেশের বেশিরভাগ মানুষের চাওয়া এটা,
যে আওয়ামী লীগ একটা বিশাল দল ছিল, রাজনৈতিক দল। সেই রাজনৈতিক দল 16 বছর ফ্যাসিবাদী কায়দায় দেশ চালাতে গিয়ে তাদের অনেক নেতারা গুম খুনের সঙ্গে যুক্ত হয়েছেন, তাদের অনেক নেতারা লুটপাটের সঙ্গে যুক্ত হয়েছেন, অনেক নেতারা 14, 18 এবং 24-এর নির্বাচনের মতো এরকম গণতন্ত্র হত্যাকারী নির্বাচনে তারা সংশ্লিষ্ট ছিলেন। সুতরাং যারা টাকা পাচার করেছেন এদেরকে, এবং সর্বশেষ গণহত্যায় যারা প্রত্যক্ষ রোল প্লে করেছেন, এদেরকে সুনির্দিষ্ট অভিযোগে তাদের বিচার হতে হবে, এবং এই বিচারটা অনন্তকাল ঝুলিয়ে রাখা যাবে না। দ্রুততম সময়ের মধ্যে সঠিক তদন্ত করে এদেরকে বিচারের আওতায় আনতে হবে। এখন এদের বিচারটা হয়ে গেলে, রায় হলে, বাকি যে বিশাল আওয়ামী লীগের সমর্থক জনগোষ্ঠী থাকলো তাদেরকে কি করবে? শেখ মুজিবুর রহমান তো 72 সনে যুদ্ধ অপরাধী, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, তাদেরকেও পর্যন্ত ওই সুনির্দিষ্ট ফৌজদারি অপরাধে অপরাধী ছাড়া বাকি সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন। জিয়াউর রহমান তো এসে তিনি যা বাংলাদেশকে আরো অ্যাকোমোডেটিভ করার উদ্দেশ্যে বা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার জন্য তিনি তো রাজনৈতিক দল হিসেবে যারা নিষিদ্ধ ছিল তাদেরকে ওপেন করে দিলেন যে সবাই রাজনীতি করার সুযোগ পাক, জনগণ যাদের গ্রহণ করে তারা রাজনীতি করবে। সুতরাং আওয়ামী লীগের বেলাও যারা অপরাধী, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে, তাদের বিচারের আওতায় এনে বাকি যারা, তাদের তো নাগরিক অধিকার রাজনীতি করা, তারা কেন রাজনীতি করতে পারবে না? নিশ্চয়ই বাংলাদেশের সেই দিকে এগুতে হবে। এত বড় একটা শক্তিকে মূলধারার রাজনীতির বাইরে রেখে তো এই দেশ এগোতে পারবে না। অনেকে আবার মানে আওয়ামী লীগের নেতারা অনেকেই আবার মাথার উপর ছাতার খোঁজে অনেকে বিএনপিতে ঢুকে পড়ছেন, বিএনপির নানান প্রচারণায় মুখ ফসকে জয় বাংলা স্লোগান দিয়ে ফেলছেন। মানে আমরা যেমন আওয়ামী লীগ আমলে ওবায়দুল কাদেরের মুখে শুনতাম কাওয়া হাইব্রিড ইত্যাদি নানান ফার্মের মুরগি এরকম বিএনপি আওয়ামী লীগে ঢুকে যাচ্ছে। এখন আসলে বিএনপিতে এরকম কাওয়া হাইব্রিড বা ফার্মের মুরগি ঢুকছে কিনা কোনোভাবে? হ্যাঁ, ঢুকে পড়ছে তো, সেটা তো সংবাদ মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের সুবিধাভোগী বা আওয়ামী লীগের পদে ছিলেন এরকম অনেকে জামাত ইসলামে ঢুকেছে, বিএনপিতে ঢুকেছে, বিভিন্ন দলে কম বেশি ঢুকছে। কেউ আবার দলীয় পদে ঢুকেনি কিন্তু প্রচারণায় বা স্থানীয়ভাবে মিশে গেছে। দেখেন, প্রত্যেকটা রাজনৈতিক দলের, বিশেষ করে যারা পাওয়ার পলিটিক্স করে, বুর্জুয়া রাজনীতি, পাওয়ার পলিটিক্স বা এর মধ্যপন্থার রাজনীতি যারা করে, এ ধর্মভিত্তিক রাজনৈতিক দল এবং বামপন্থী ক্যাডার ভিত্তিক রাজনৈতিক দল, এই টাইপের দল ছাড়া বড় দলগুলোতে সবার বেলায় দেখবেন যে এদের নেতা কর্মীদের মধ্যে অনেকগুলা লেয়ার থাকে। কেউ থাকে হচ্ছে আদর্শিকভাবে ওই দলকে ভালোবেসে করে, সেই দলের আদর্শ ভালো খারাপ সেটা ভিন্ন বিবেচনা, কিন্তু তার কাছে ওই দলের আদর্শ ভালো লাগে বলে দলকে এবং দলের আদর্শকে ভালোবেসে ডেডিকেশন নিয়ে করে। আর কিছু আছে তারা হচ্ছে গিয়ে যে দলে থাকলে তিনি একটু এম্পাওয়ার্ড হবেন, একটু তিনি খবরদারি করতে পারবেন, নির্বিঘ্নে ব্যবসাটা করতে পারবেন, একটু তার আর্থিক লাভবান হবে, সমাজে তিনি বুক ফুলিয়ে চলবেন, এইসব নানান ইকুয়েশন মাথায় রেখে ওই দলে করে। ফলে বাংলাদেশে তো এরকম অনেক বড় বড় নেতাদেরই যখন সরকার হয় ওই সরকারি দলে যোগ দিয়ে সরকারি দলের এমপি হওয়ার এরকম নজির তো আছে। এরকম হাস্যরসের কথাও তো আছে যে আমি তো দল বদলাই না, আমি সবসময় সরকারি দল করি, সরকার বদলায় তো আমার দোষ কি? সুতরাং এরকম নেতাও তো বাংলাদেশে আছে। এটা হঠাৎ করে চলে যাবে না। আদর্শিক রাজনীতি যত বেশি স্ট্রং হবে তত বেশি এই ধরনের এই যে দলছুট, এই দিক ওই দিক করা সুবিধাবাদী রাজনীতিকের সংখ্যা তত কমে আসবে। তাহলে কি মানে এই কথার একটা সামারি করি, এটা যে ধানের শীষ বা বিএনপি জিতলে আওয়ামী লীগ রাজনীতিতে পুনর্বাসিত হতে পারবে, এরকম একটা সামারি কি টানা যায়? কারণ মানে দেখছিলাম যে বিভিন্ন জায়গায় এই প্রচারণাটাও করছে যে বিএনপি ক্ষমতায় আসলে মানে শেখ হাসিনা ফিরতে পারবেন, এমন কথাও আসলে ভাইরাল হয়েছে। এরকম একজন নারী বলছেন যে আমি বরাবরই আওয়ামী লীগের ভোটার, কিন্তু এবারে ধানের শীষে ভোট দিব, কারণ ধানের শীষে ভোট দিলেই শেখ হাসিনা ফিরতে পারবেন। এরকম একটা ভাইরাল জিনিস দেখলাম। আরও বিভিন্ন জায়গায় মানে প্রচারণার মধ্যেও এরকমটা আসছে। ঠিক সরাসরি শেখ হাসিনা ফিরতে পারবেন এমনটি না বললেও আওয়ামী লীগ ফিরতে পারবে, এরকমটি কি বাস্তবতা হতে যাচ্ছে? না না, অত সরল না, অত সরল অঙ্কে বলা যাবে না। বিষয়টা এরকম যে শেখ হাসিনা সহ যারা অপরাধ করেছেন তারা বাংলাদেশে ফিরতে তো পারবেন, এখনো তো বাংলাদেশ তাদের চায়। এই সরকারও তো তাদেরকে চিঠি দিয়ে ইন্ডিয়ার কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে, সুতরাং তিনি চাইলেই তো ফিরতে পারেন। বিএনপি আসলো নিশ্চয়ই ইন্ডিয়ার কাছে শেখ হাসিনাকে ফেরত চাইবে। চাইবে কেন? কারণ সঠিক তদন্তের মাধ্যমে
তার তো এখানে আত্মপক্ষ সমর্থনের অধিকার আছে। তার আইনজীবীর মাধ্যমে তিনি আত্মপক্ষ সমর্থন করবেন, তিনি বিচারের মুখোমুখি হবেন, এবং তিনি নির্দোষ প্রমাণিত হতে পারলে তিনি সেটা হবেন। আর যদি তিনি দোষী হন, তাহলে তো অবশ্যই তাকে বিচারের মুখোমুখি হতে হবে এবং শাস্তি তাকে পেতে হবে। কিন্তু সুতরাং এই যে শুধু বিচারটা সে শেখ না, হাসিনার হচ্ছে, মানে অন্যরা। ধরেন বৈশ্বিক অঙ্গনে বা আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা বলছে যে এই বিচার প্রক্রিয়ায় গলদ আছে, বা ট্রাইব্যুনালকে নিয়ে প্রশ্ন তুলছে, এটি দিয়ে এই বিচারটাই মানে ইনভ্যালিড হয়ে যাবে না তো? আপনার কি মনে হয় না, মনে আছে যে যুদ্ধ অপরাধীদের বিচার হয় যখন, তখন অনেক অনেক আন্তর্জাতিক সংস্থা, একদম। খুবই ওয়েল রেপুটেড সংস্থা, এটা নিয়ে প্রশ্ন তুলেছিল। তারপর ওই বিচারটা কিন্তু হয়ে গেছে। এখন কি আপনি ওই বিচার ফেরত দিতে পারবেন? আর সুতরাং এটা তো যা একটা কার্যকর হয়েছে, বাকিগুলো তো আবার ইনভ্যালিড হয়েই যাচ্ছে, তাই না? যারা যেগুলো আসলে হ্যাঁ, পেন্ডিং ছিল। এখন এখন সেটা আন্তর্জাতিক সংস্থা তাদের মতামত তারা দিবে। কিন্তু একটা দেশের স্বাধীন সার্বভৌম দেশ, সেইখানকার যে সরকার, তারা যদি মনে করে তাদের এখানে যে আইন, তাদের এখানে যে বিধি ব্যবস্থা যেটা করেছে সেই অনুসারে এটা ঠিক করেছে, সেটা তো আন্তর্জাতিক সংস্থাগুলো সেটা তো বাধা দিয়ে সেটা রুখতে পারবে না। এখন কিছু ত্রুটি থাকলে আমাদের প্রত্যাশা থাকবে, অতীতে যেরকম বিনা বিচারে অথবা অন্যায়ভাবে ইন্টেনশনালি কাউকে ভিকটিম করা হয়েছে, এই সরকার এর আমলে যে বিষয় নিয়ে বিতর্ক উঠেছে, ভবিষ্যতে যারাই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসলো, হোপফুলি আমি আশা করি বিএনপি আসবে, তারা আসলে যেন তারা যেরকম ভিকটিম হয়েছেন, তারা যেরকম অন্যায়ের শিকার হয়েছেন, তাদের হাতেও যদি আবার অন্য কেউ একই অন্যায়ের শিকার হয়, তাহলে তো বুঝতে হবে তাদের ঠিক উপলব্ধিটা আসলো না। একজন কিন্তু একই ভিকটিম, অন্যায়ের শিকার হবে না একজন তার কি মানে নজির এই পর্যন্ত দেখা গেছে? ধরেন যত মামলা বাণিজ্য আছে তার বেশিরভাগই আসলে বিএনপির হাতে হয়েছে। মানে আওয়ামী লীগের ছোট চুনাপুটি বড় সড়ো যারা আছেন, এমনকি বাসার কর্মচারী, তাদের নামেও মামলা অনেক এসে গেছে, এবং মামলা বাণিজ্যের সাথে বিএনপির নামটা খুব বড় করে আসে, সবচেয়ে বেশিভাবে আসে। সেরকম চাঁদাবাজির জায়গায় বিএনপির নামই আসছে, এবং বিরোধী পক্ষ একদম প্রচারণায় স্পষ্টভাবে চাঁদাবাজির বিষয়টা বলছে। মানে ওয়েল, নজির কি এটা স্থাপন করতে পারলো যে যেটার শিকার বিএনপি আচ্ছা হয়েছে সেটা বিএনপি করবে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়েল, আপনি ভালো কথা বলেছেন, ভালো প্রসঙ্গ তুলেছেন। এইটা জামায়াত ইসলাম এবং বিএনপির প্রতিপক্ষ, তারা সবাই এই প্রসঙ্গটা তুলে সামনে। আপনার সাংবাদিকতার জীবন তো বেশ অনেক বছরই হয়ে গেছে। তো আপনি কি দেখেছেন যে বিএনপিতে এই যে এরকম হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা, এই গ্রহণ করার অর্থটা হচ্ছে দল থেকে এই অভিযোগটা মেনে নেওয়া, যে তাদের বিরুদ্ধে যে অভিযোগ আছে তার সত্যতা দল পেয়েছে। প্রথম ধাপটা। আগে তো রাজনৈতিক দলগুলো বাংলাদেশের নিজ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে এরকম অভিযোগ উঠলে তারা আমলেই নিত না, মনে করতো যে এর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করলে এটা মেনে নেওয়া হচ্ছে যে আমার দলে চাঁদাবাজ আছে। না, হতো তো বিএনপি, শুদ্ধি অভিযান, হয় না? আওয়ামী লীগের সময় তো নানান বিভিন্ন সময় শুদ্ধি অভিযান হতো, ক্যাসিনো ট্যাসিনো কত কিছু বের হয়ে যেত, হতো তো শুদ্ধি না অভিযান। না, সেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে ধরা পড়তো। বিএনপি কি নিজেরা, আওয়ামী লীগ কি দলগতভাবে রাজনৈতিক শুদ্ধি অভিযান চালিয়ে কাউকে ও চাঁদাবাজের অভিযোগ আছে ওকে, অতএব অভিযোগের ভিত্তিতে ওকে আমি বাদ দিয়ে দিই এটা করেছে? বিএনপি তো মামলাও হয় নাই বিএনপির ওই নেতার বিরুদ্ধে, তারা তো দোষী সাব্যস্ত হয় নাই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হয় নাই। বিএনপি নিজ উদ্যোগে যাদের বিরুদ্ধে সমাজের বিভিন্ন স্তরে অভিযোগ উঠেছে, দলীয় চ্যানেলে তারা তদন্ত করেছে, এবং যেটা সত্যতা তাদের কাছে মনে হয়েছে এটা ভ্যালিড অভিযোগ, তাদেরকে তারা ব্যাপক হারে যেরকম শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। এইটাও তো একটা পজিটিভ মুভ। এখন আপনি একটা, যে আগে স্কুলেই যেত না সে স্কুলে যাওয়া শুরু করেছে, সেটাকে অ্যাপ্রিসিয়েট না করে আপনি যদি বলেন যে ও তো পাস করতে পারবে না, তার এই যে স্কুলে যে যেত না, সে যে স্কুলে যাওয়া শুরু করেছে, এটাকে অ্যাপ্রিসিয়েট করেন, করে বলেন যে ভালো লেখাপড়া ভালো রেজাল্ট আমরা দেখতে চাই, এবং এই ধারাবাহিকতা আমরা অব্যাহত থাকি এটা দেখতে চাই। এখন আমরা যদি ভালো একটা উদ্যোগ নিলে সেটাকেও যদি আমরা ওইভাবে প্রশ্নবিদ্ধ করি, তাহলে তো সেই যে সব ভালো উদ্যোগে মুভটা, আমাদের প্রশ্নবিদ্ধ করাটাই আমাদের কাজ, মানে সেই উদ্যোগটাও বিষয়ে না আমরা জানবো। না, কারণ কি উদ্যোগটাকে বিএনপি যখন ক্ষমতায় ছিল, প্রশংসাও করতে হবে। নিশ্চয়ই বিএনপি একটা ব্যবস্থা নিচ্ছে, আমলে নিচ্ছে, সেটি নিশ্চয়ই প্রশংসাযোগ্য। কিন্তু আমি এটাও একটু প্রশ্ন করতে চাই, বিএনপির মানে দলের উপরে কি একটু কন্ট্রোল কম? মানে এভাবে করে এতবার বলার পরেও একজন দুইজন তিনজন মানে হয়েই যাচ্ছে, এবং বহিষ্কারের সংখ্যাটাও বেশ বড়, তারা এই ব্যবস্থাগুলো আপনি নিল। তারপরে আপনি ধরেন আপনি তারপরে ধরেন জোট সরকার যখন ছিল, তখনও তাদের কর্মীদেরকে নিয়ন্ত্রণ করা গেল না। মানে নেতাকর্মী অনেকে এত বেশি সন্ত্রাসী হয়ে আপনি উঠছিলেন, তাদের বিরুদ্ধে ক্রস ফায়ার, মানে ওই যে অপারেশন ক্লিন হার্ট চালাতে হলো, সেখানে বিএনপিরই বেশি নেতাকর্মী মারা গেছে বলে এটা এটা তারাও দাবি এটা করেছে। বলতে এটা বলতে দ্বিধা নাই। এবং আপনি নতুন করে প্রশ্ন তুললেও
এ প্রশ্ন পুরনো, হুম। এবং আপনারও নিশ্চয়ই উপলব্ধি থাকবে যে বাংলাদেশে, আবারও সেই কথাটা বলি, মধ্যপন্থী পাওয়ার পলিটিক্স করা দলগুলোর মধ্যে চেইন অফ কমান্ড ধর্মভিত্তিক দল এবং বামপন্থী দলের তুলনায় অনেক শিথিল। হুম। যদি চেইন অফ কমান্ড এত স্ট্রং থাকতো, তাহলে কি বাংলাদেশে প্রায় 80 জন বিদ্রোহী ক্যান্ডিডেট বিএনপির হয়? আওয়ামী লীগের আগের নির্বাচনগুলোতে যে এত বিদ্রোহী ক্যান্ডিডেট হতো, সেটা কি হতো? জাতীয় পার্টি যে বারবার ভেঙে যাচ্ছে, সেটা কি হতো? সুতরাং মধ্যপন্থী পাওয়ার পলিটিক্স করা দলগুলো, এটা চেইন অফ কমান্ডটা এরকম, এই আদলে এখনো আছে। তারা এইটাকে কবে রেটিফাই করে ওই রকম ধর্মভিত্তিক দল বা ক্যাডার ভিত্তিক দলের মধ্যে আদৌ হতে পারবে কিনা বা আদৌ হতে চায় কিনা, সেটা ভিন্ন প্রশ্ন। কিন্তু যেরকম আছে এই বাস্তবতা মেনে নিয়েই এই দলগুলোকে মানুষ ভোট দেয় এবং এই দলগুলোকে মানুষ ক্ষমতা, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়। বিএনপি আগের থেকে এই বিষয়ে অনেক উন্নতি করেছে, শুধু তার কিছু প্যারামিটার আমাদের কাছে স্পষ্ট। আমাদের প্রত্যাশা এবং চাওয়া হচ্ছে বিএনপি যেন এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো যেন এই যে তাদের যে এখনকার যে প্র্যাকটিস, এটা অব্যাহত রাখে। রাতারাতি তারা সূর্য যাবে এটা আমিও আশা করি না, কিন্তু একটা বেটার বিএনপি আমি চাই। এখনো প্রচারণায় তো দেখা যাচ্ছে যে বিএনপির একজন নেতা তিনি প্রচারণায় গিয়ে বলছেন যে 12 তারিখ পর্যন্ত, হাত জোর করে বলছেন 12 তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে, অনেক চাঁদাবাজি বেড়ে গেছে, 12 তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে। এরকমটা এখন দেখা যাচ্ছে, মানে 12 তারিখের পরে আবার হ্যাঁ, জি। এটা এটা ওই একজন প্রার্থীর এই নিউজটা এসছে প্রথম হুম। আলোতে, আমি দেখেছি। হুম। এটা এর আগেও দু একজনে বলেছে হুম। তাদের অসহায়ত্ব, যে তারা জনগণের কাছে রায় প্রত্যাশা করেন, কিন্তু তার দলের একজন কর্মী বা নেতা যখন চাঁদাবাজি করেন, তখন ওই 2-4 জনের জন্য পুরো দলটা কলঙ্কিত হয়, অথবা ওই প্রার্থীর প্রতি বিরূপ মনোভাব হয়। ফলে এই মুহূর্তে তার হাতে, বিএনপির পক্ষ থেকে কিন্তু বারবার পুলিশ প্রশাসনকে বলা হয়েছে যে আপনারা আমাদের দলের কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিন। এই সরকারকে বারবার তারেক রহমান নিজে বলেছেন, দল থেকে বলা হয়েছে স্টেটমেন্ট করে। কিন্তু এরা ওই অপরাধ কেউ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে, তা সরকারের পক্ষ থেকে, সংবাদ মাধ্যমের পক্ষ থেকে, অন্য দল থেকে বিএনপি কে শুধু অ্যাকিউজড করা হচ্ছে। এইখানেও চাঁদাবাজ বিএনপিতে আছে, তো বিএনপিতে দখলদার আছে, তো আছে বলেই তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, এবং সবগুলো তো বিএনপির তদন্তের আওতায় আনাও সম্ভব না এত বড় দলে। সেই ক্ষেত্রে হয়তো স্থানীয়ভাবে কোনো একজন নেতা তার এলাকায় তার কর্মীদের দ্বারা এই আচরণে অসহায় বোধ করে তিনি এই হাত জোর করে এই কথাটা বলেছেন যে মানুষকে আমার প্রতি বিমুখ করাবেন না। কিন্তু যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে, তখন বিএনপি কে আমরা আরো জোরালো ভাবে অ্যাকিউজ করতে পারবো যে এখন তো পুলিশও আপনাদের হাতে, প্রশাসন আপনাদের হাতে। তো তখন তো আপনারা হয়তো বলতেন যে পুলিশ গ্রেপ্তার করে না, এটার দায় তো সব বিএনপির না, কিন্তু তখন বিএনপি কে আরো জোরালো ভাবে আমরা অ্যাকিউজ তার করতে মানে এখন পারবো যেমন যে বিএনপি রাষ্ট্র নিজের পরিচালনা। চাঁদাবাজ বা দখলদারদের কাছে বিএনপি একরকম অসহায়, তখন সেই অসহায়তাটা থাকবে না। কোথাও কোথাও জি। কোথাও কোথাও কোনো কোনো কর্মীর কাছে এই অসহায় বোধ আছে, কারণ এটা সব দলীয় ব্যবস্থাপনায় এইভাবে ব্যবস্থা নিয়ে কোথাও কোথাও হয়তো পারছে না। কিন্তু যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে বিএনপি আসবে, তখন বিএনপি যদি সত্যি সত্যি তারা যেটা বলছে, তার যে অঙ্গীকার করছে এবং এই প্রতিশ্রুতিকে তারা বলছে রাষ্ট্রের সঙ্গে নাগরিকের বা জনগণের চুক্তি, সেই চুক্তি যদি তারা বাস্তবায়ন করতে চায়, তাহলে তো তখন তাদের দলীয় নেতা কর্মীর এইরকম চাঁদাবাজ, দখল বা কোনো অপরাধে যুক্ত হলে সেই ব্যবস্থাটা নেওয়া তাদের অবশ্য কর্তব্য হয়ে দাঁড়াবে। এবং তখন যদি সেই ব্যবস্থা না নেয়, এখনকার এই প্রতিশ্রুতি নিয়ে আমরা বিএনপি কে অবশ্যই ধরতে জি, পারবো। জি, মানে আর একটা ইশতেহারের খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে যেই বিষয়গুলো ছাড়া কিছু বাস্তবায়ন করা যাবে না বলে জনাব তারেক রহমানই বলছেন যে দুর্নীতি দমনের বিষয়ে তিনি বিশেষ গুরুত্ব দিচ্ছেন। এবং কিন্তু সমস্যা হচ্ছে যে এই দুর্নীতি নিয়েই আবারও বিরোধী পক্ষের প্রচারণার কথা বলি। প্রচারণার বড় একটা জায়গা, অভিযোগ আক্রমণের বড় একটা জায়গা হচ্ছে দুর্নীতি। সেখানে আর ঠিক শীর্ষ নেতা মানে তারেক রহমানের দুর্নীতিতেই নানান রকম ট্যাগ আছে। খাম্বা, হাওয়া ভবন, মিস্টার 10% ইত্যাদি নানান রকম ট্যাগ কিন্তু আছে। সেগুলো থেকে মুক্ত হয়ে আসলে মানে এই যে প্রচারণাটা সেটি খুব ভালে পানি পাবে। মার্কিনেরাও কিন্তু এখনো পর্যন্ত, মানে তখন সেই তার বার্তায় যে ফাঁস হওয়া বিষয়, যেখানে নানান রকম নেতিবাচক বিশেষায়িত করা হয়েছিল জনাব তারেক রহমানকে, এখনও দেখা যায় অনানুষ্ঠানিক বক্তব্যে ওই যে সেই ফাঁস হওয়া বক্তব্যের কথা বলছি, ওয়াশিংটন পোস্টেও যেটা নিয়ে খবর হয়েছে, সেখানেও বিএনপি নিয়ে একটুখানি কথা আছে, সেইটুকুতেই বলা হচ্ছে দুর্নীতি এবং অভ্যন্তরীণ কোন্দলে তারা নিজেরাই, মানে এটা কি সমস্যা হিসাবে দেখছে বিএনপির। এই অবস্থায় আসলে বিএনপির দুর্নীতি বিরোধী প্রচারণা খুব ভালো পানি পাচ্ছে।
আচ্ছা, হালিপানি পাচ্ছে না বলে আপনার কেন মনে হচ্ছে সেটা আমি আমি একটু জানি না, প্রশ্ন কারণ করছি যে হচ্ছে পাচ্ছে কিনা না, আসলে আমি আপনি আমি আপনার বলছি আমি বিশ্লেষণ বলছি জি আমি বলছি আপনাকে, তারেক রহমানকে নিয়ে যে অভিযোগ, সেটা যে খুব ভ্যালিড অভিযোগ ছিল না, সেটা তো আমরা শুধু যদি এটুকু দেখি যে যে আওয়ামী লীগ সরকার 16 বছর প্লাস ক্ষমতায় থেকে এবং যে 111-এর সরকার 2 বছর ক্ষমতায় থেকে তারা মাইক্রোস্কোপিক ফাইন্ডিংস গুলা পর্যন্ত অ্যাকুমুলেট করবার চেষ্টা করেছে, সেই অবস্থায় তারা কোনোভাবে তারেক রহমানের প্রত্যক্ষ কোনো দুর্নীতির এমন কোনো এভিডেন্স জাতির সামনে হাজির করতে পারেনি, যেটা দ্বারা মনে হয় যে তারেক রহমান রাষ্ট্রের ব্যাপক অর্থ সম্পদ দুর্নীতি করে এই পাচার করেছেন বা এই সম্পদ করেছেন বা এইখানে তার এই সম্পৃক্ততা ছিল। সেই রকম কোনো এভিডেন্স আপনার হাতে বা আমাদের হাতে এই আমাদের আওয়ামী লীগ কোনো সরকার রাজনৈতিক নেতার বিরুদ্ধে দিতে মানে শীর্ষ পেরেছে কিনা? নেতাদের বিরুদ্ধে এমন কোনো অভিযোগ কি কখনো একদম প্রমাণিত মাইক্রোস্কোপিক বিষয় দিয়ে একদম নির্ভেজালভাবে প্রমাণিত আছে? 111 সরকার আসার পরে শেখ হাসিনার নামে দুর্নীতির নাম মামলা হয়েছিল খালেদা জিয়ার থেকে 3 গুণ বেশি। এখন যত পরবর্তীতে সেটা শেখ হাসিনা ক্ষমতায় আসলো, সব উঠে গেল। খালেদা জিয়ার নামে ছিল 5টা মামলা, সেই মামলা 36টা হয়ে গেল। এইটা ক্ষমতার পরিবর্তনের পরে হলো। এখন শেখ হাসিনাকে যদি আমাদের দুর্নীতিবাজ বলতে হয়, তাহলে পরবর্তী সরকার যারা আসবে তাদেরকে অবশ্যই, ইতিমধ্যেই শেখ হাসিনা কিছু দুর্নীতির তদন্ত রিপোর্ট সামনে আসছে, সব আমরা দেখছি, সেই রিপোর্টগুলো স্বচ্ছতার সঙ্গে আমাদের সামনে হাজির করতে হবে যে শেখ হাসিনা এবং তার পরিবার এই করেছেন। ইতিমধ্যে তাদের যে প্রভাব খাটিয়ে জমি নেওয়া সেটা আমরা দেখেছি, প্লট নেওয়া দেখেছি, বাগানবাড়ি করা দেখেছি, তাদের নামে কিভাবে কিভাবে অর্থ সম্পদ বাড়িয়েছেন সেটা দেখেছি। যদি এটা আরো বড় কোনো এরকম টাকা পাচার, তার ছেলেকে নিয়ে এরকম চাউর আছে যে আমেরিকায় প্রচুর টাকা এরকম তো পাচার বহু হয়েছে। চাউর ছিল, মানে বিএনপি আমলের হ্যাঁ, শীর্ষ নেতাদের বিরুদ্ধে এখন বহু চাউর ছিল। ওকে ফাইন, আওয়ামী লীগ আমলেও সেই এটা নিয়ে সেই আরো বেশি অনেক বড় গল্প আচ্ছা, হয়েছে। সেই চাউরটার প্রমাণ না হওয়া পর্যন্ত কি আপনি জয়কে দুর্নীতিবাজ বলবেন, বলতে পারবেন? আচ্ছা, তাহলে বলতে আপনি পারবো না অভিযোগ আমরা, তুলতে পারেন, মানে আমরা বলতে অভিযোগ পারবো না। তুলতে আচ্ছা, পারবেন, অভিযোগ তুলতে পারবেন, কিন্তু 18 বছর 20 বছর যে ঘটনায় চলে গেছে এবং প্রতিপক্ষ প্রমাণ করতে পারেনি, সুতরাং তাহলে আপনি তাকে এখন দুর্নীতিবাজ এই তকমাটা তার গায়ে লাগাবেন কি করে, বা এটা মানুষকে বিশ্বাস করাবেন কি করে? এটা যে রাজনৈতিক তারা তো প্রচারণা প্রমাণ নয়। করেছিল, পরে এসে আবার সেই কারা মামলা মানে সব কারা ইনভ্যালিড হয়ে কারা গেছে। প্রমাণ মানে করেছিল ওই যে বলেন তো, তারেক বলেন রহমানের তো বিরুদ্ধে টাকা পাচারের মামলায় রায় হয়েছিল না? কোথায় কোথায় টাকা পাচারের মামলা প্রমাণ করেছে বলেন তো, কোন 7 বছরের মামলাটায়? অর্থ পাচারের মামলায় তো তারেক রহমানের কোনটা শাস্তি কোনটা বলেন হয়েছিল। তো, কোন আপনি মামলাটায়, বললে আমি কোনটায়? একটু গুগল করে আপনাকে একদম বলতে একটু পারি যে। গুগল করে দেখান তো, কোন অর্থ আচ্ছা, পাচারের মামলায় তার নামে হয়েছিল, কত টাকা পাচার ছিল, কোথায়? অত বিস্তারিত এখন দেখতে গেলে তো আমাকে একটু সময় নিতে হবে এতক্ষণ। তাহলে আহ, তাহলে আপনি না ওই কিন্তু কিন্তু প্রস্তুতিটা কিন্তু নিয়ে আসবেন, হ্যাঁ, না নিশ্চয়ই, পরবর্তীতে মানে এখন আপনার সঙ্গে কথা। আমি আরো বসবো, হ্যাঁ। আবারও বসবো। হ্যাঁ, আপনি প্রস্তুতিটা নিয়ে আসবেন যে তারেক রহমানের বিরুদ্ধে কোন মামলায় সাজা দিয়েছে, যেটা ওই টাকা পাচার বা দুর্নীতি বা হাওয়া ভবন কেন্দ্রিক যে দুর্নীতি, হাওয়া ভবনের যে এইভাবে একটা পোট্রে করা হয়েছিল, আর এরা যে 16 বছরে গোটা বাংলাদেশকে হাওয়া ভবন বানিয়ে ফেলেছিল, ওই হাওয়া ভবনের হাওয়া তুলে তুলে, তা হাওয়া ভবনের একটা দুর্নীতির প্রমাণ তারা সামনে আনতে এই যে পেরেছে অর্থ 16 বছর? পাচার বা মানি লন্ডারিং অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন, তাদের সাজা হয়েছিল 7 বছরের কারাদণ্ড হয়েছিল। কত টাকা কোন দেশে পাচার করেছে দেখেন তো? আহ, সেটির বিস্তারিত অবশ্যই এই প্রতিবেদনে নাই, তবে নিশ্চয়ই মামলার রায় কোথায় আছে? যেহেতু হয়েছে। আপনি দেখেছেন শুধু একটা ইয়ের ওই যে সাপ্লিমেন্টারি কার্ড, তাদের যে ক্রেডিট কার্ড, সেই কার্ডের একটা সাপ্লিমেন্টারি কার্ড, যেটা গিয়াসউদ্দিন আল মামুনের একটা কার্ড ছিল, সেই কার্ড সংক্রান্ত একটা বিষয়ে কত টাকা সেটা? জি। আপনি কোটি টাকার নিচের একটা সামান্য বিষয় নিয়ে আপনি ওইভাবে মিথ্যা একটা জি। সাপ্লিমেন্টারি কার্ড দিয়ে সে ব্যবহার করেছে, এটাকে বানিয়েছিল। আর সেইখানে আপনার এই হাওয়া ভবন এবং সব নিয়ে আপনি হাজার কোটি শত কোটি টাকার গল্প ছড়িয়েছেন, এবং সেটাও সত্যতা কতখানি সেটা এখন আবার পুনঃ তদন্ত হলে বোঝা যাবে। রাষ্ট্র ক্ষমতায় যখন থাকে তখন 16 বছর ধরে চেষ্টা করে একটা সাপ্লিমেন্টারি কার্ড ব্যবহারের, বিদেশে গিয়ে খরচ করেছে বা কি করেছে, সেই সেই একটা
ক্ষুদ্র জিনিস বের করেছেন। আরেকটা একদমই, মামলায় তার একদমই। বিরুদ্ধে মানে আমি আপনার সাথে এখানে খুব দ্বিমত করার কিছু নাই। মানে আছে, এরকম হয়েছে। কিন্তু এবং রায়েও যে সব সঠিক হয়েছে সেটাও হয়তো বলার সুযোগ নাই। কিন্তু মানে একইভাবে আমি বলছিলাম আর এই কোনো কথা রায়ই যে হয়নি তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতিতে, আর কোনো রায়ই তাকে, তার বিরুদ্ধে হলো গিয়ে ধরেন 21 হ্যাঁ। কোটি না, এই হামলা। যে অর্থ পাচার মামলায় তারপর রায় হয়েছে, ৭ বছরের কারাদণ্ড ছিল তারেক রহমানের বিরুদ্ধে। কোনটায় এই যে অর্থ কোনটায় পাচারের মামলায়, অর্থ পাচার মানি লন্ডারিং আইনে করা মামলায় ৭ বছরের কারাদণ্ড হয়েছিল। 7 বছরের কারাদণ্ড হয়েছে বললেন আপনি কত? খালেদা জিয়ার নামে আপনি সারা জীবন ধরে উদাহরণ দিতে পারবেন যে হ্যাঁ, এতিমের টাকা চুরি এবং দুর্নীতির দায়ে তার বিরুদ্ধে তো 10 বছরের সাজা হয়েছিল, প্রথমে 5 বছর দিয়ে 5 বছর বাড়িয়েছে। সেই টাকাটা আপনি, এতিমের টাকা সে চুরি করলো কি করে? এক অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে তার প্রফিট বেশি হুম। বলে সেখানে হস্তান্তর করেছে, প্রক্রিয়াগত ত্রুটি হয়ে থাকলে সেটা নিয়ে করতে পারে। ওইখান থেকে 1 টাকা সে খরচ করে নাই, 1 টাকা তুলে নেয় নাই, গচ্ছিত আছে টাকা। তার নিজের হাজবেন্ডের নামে একটা অরফানেজ ট্রাস্ট, সেই টাকা সে চুরি করে নিয়ে গেছে, আমি সেটা আসলে দিয়ে সাজা দিয়ে দিলেন। আর ওই সাজার রেফারেন্স দিয়ে আপনি এখন বলতে না, পারবেন ডক্টর খালেদা সাখাওয়াত, জিয়া আমার আসলে দুর্নীতিবাজ? উদ্দেশ্য এটা না যে তারেক রহমান বা বেগম জিয়ার আমলে কি দুর্নীতি হয়েছে বা দুর্নীতি তারা করেছেন কিনা। আপনি বলছিলেন যে প্রমাণ করতে পারেন না। আমি আসলে প্রমাণ করতে পারেন না না, জায়গায় প্রমাণ করতে আমি পারে একটু নাই তো। এখানে কথা বলতে চাই যে এখনো ধরেন যারা আদালতে যাদের আদালতে বিরুদ্ধে আদালতের ওই সামান্য বিচার কয়টা হচ্ছে টাকার সেগুলো যে সেগুলো যদি সাপ্লিমেন্টারি পরে গিয়ে কার্ডের বলে রায় প্রমাণ দিলেই তো করতে প্রমাণ পারেন না। হয় না। হ্যাঁ। তো আদালতের ওই সাপ্লিমেন্টারি একটা কার্ডের একটা সামান্য বিষয় দিয়ে একটা রায় দিয়েছে, তাতেই তো প্রমাণ হয় না। খালেদা জিয়ার নামে 10 বছরের সাজা দিয়েছে, সেটা দিয়ে তো প্রমাণ হয় না। আমরা তো তখনও বলেছি যে এটা টাকা এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে হস্তান্তর হয়েছে, টাকা পুরোটাই আছে, 1 টাকা খরচ হয়নি, সেটা সুদে আসলে বেড়ে 3 গুণ হয়েছে। তাকে রাজনৈতিকভাবে রায় দেওয়া হয়েছে। এখন ওই রায়ের কারণে যদি কেউ এখন উদাহরণ এনে বলে যে খালেদা হুম, জিয়ার হুম, নামে তো এই রায় হয়েছিল, তার 10 বছরের সাজা হয়েছিল, সুতরাং এটা তো প্রমাণিত। আপনি ওই রকম একটা রায় হলে প্রমাণিত না। তারপরে দেখেন টাকার অ্যামাউন্ট হুম, হুম। এত খুঁজে কিছুই না পেয়ে কোন ঠুনকো জায়গায় গিয়ে একটা সাপ্লিমেন্টারি কার্ড ইস্যু করে সাজা দিয়েছে। তাহলে হাওয়া ভবনের যে যে কোটি কোটি হাজার কোটি টাকার গল্প ভেবেছিলেন, সেগুলো কোথায়? খাম্বা নামে যে তাকে যে পোট্রে করেছিলেন, সেই খাম্বার টাকাটা কোথায়? টাকাটা দেন তাকে এখন তাহলে। হুম। মানে ধরেন এটি তো শুধু আওয়ামী লীগের আমলে বা আওয়ামী লীগের করা না, যুক্তরাষ্ট্র এই বিষয়গুলো বলে তাদের এটা কেন বলে? যুক্তরাষ্ট্র এখন যে এখানে যুক্তরাষ্ট্রের একজন কূটনীতিক জামাতকে নিয়ে যেই তার যেই স্টেটমেন্ট করেছে, আপনার কি মনে হয় বাংলাদেশের বাস্তবতা এটা? বাংলাদেশের জামাত ইসলাম এখানে ক্ষমতায় চলে হুম। আসবে, বিরাট কিছু হয়ে গেছে, এটা আপনার মনে হয়? 12 তারিখ ইলেকশন হোক, রেজাল্ট দেখলেই তো বুঝবেন। তারা কেন সুতরাং মনে করে? এইখানে, সুতরাং কারণ হচ্ছে গিয়ে পৃথিবীর সমস্ত দেশেই কখনো কখনো বিশেষ সখ্য তৈরি হলে, কখনো বিশেষ স্বার্থকেন্দ্রিক বিষয় হলে কূটনীতিকরা অনেকে বিভিন্ন রকম দুর্নীতি থেকে বিভিন্ন সময় জড়ায়নি। অথবা দুর্নীতি না করুক, ব্যক্তিগত পছন্দ অপছন্দ, হুম, বন্ধুত্ব, নানান কারণেও কি তারা বায়াসড হয় না? সুতরাং হুম। তাদের একটা তার বার্তা, আমেরিকার একটা তার বার্তাকে আপনার কি বেদবাক্য মনে হচ্ছে? বাইবেল এটা? না, আমেরিকার দুর্নীতি, নিশ্চয়ই, আমেরিকার বিভিন্ন নিশ্চয়ই না। দেশের উপর আগ্রাসন আপনার কি সব ন্যায্য মনে হয়? তাহলে শুধু বাংলাদেশ প্রশ্নে বা একজন নেতা প্রশ্নে আমেরিকা তার বার্তা দিল, সেটা আপনার হাতিয়ার হয়ে গেল? না, একটা তার বার্তা হাউ না। কাম? আমেরিকার তার বার্তা, আমেরিকার ধারণা, বাংলাদেশের আদালতের রায় যেটি আপনি একদমই খারিজ করে দিচ্ছেন, বা ধরেন মানে এই আদালতের রায়ের বাইরেও যে একটা পারসেপশন মানুষের মধ্যে অনেকেই এগুলোর মাধ্যমেই হয়তো তৈরি হয়েছে, সেগুলো মানুষের মধ্যে পারসেপশন বা তৈরি এফবিআই এর করেছে এসে সে সাক্ষী বাংলাদেশের, দেওয়া। মানুষের মধ্যে পারসেপশন তৈরি করেছে বাংলাদেশের বিশেষ একটা রাজনৈতিক গোষ্ঠী তাদের অনুগত সংবাদ মাধ্যম ব্যবহার করে। একটা বিভিন্ন সংবাদ মাধ্যমে যে রিপোর্টগুলি হয়েছিল, সেই রিপোর্টগুলি এইভাবে তখন বিএনপি তুলনামূলকভাবে সংবাদ মাধ্যমের প্রতি বিভিন্ন কড়াকড়ি অবস্থান নেয়নি বলে এই সংবাদ মাধ্যমগুলো এটা করতে পেরেছিল। আপনি 16 বছর জয়ের বিরুদ্ধে টাকা পাচার নিয়ে কোন পত্রিকার একটা সিঙ্গেল কলাম করার সুযোগ পেয়েছে দেখেছেন আপনি? পেরেছে? পারেনি। তারেক রহমান কিংবা বেগম খালেদা জিয়া তাদের ওই আমলে তারা সংবাদ মাধ্যমের এই রিপোর্ট করেছে বলে কোনো সংবাদ মাধ্যমের ত্রুটি চেপে ধরেনি। ফলে তারা যে বিশেষ উদ্দেশ্যে, সরকারের বিশেষ উদ্দেশ্য বাস্তবায়নের যে এজেন্ডা নিয়ে নেমেছিল, তারা সেটা প্রচারণায় আনতে পেরেছিল। কিন্তু তারা ফেল করেছে বলে এখন তারা আবার গুটিসুটি হয়ে সেই বিএনপির কাছে তারা যাচ্ছে এবং বলছে বেগম খালেদা জিয়া এত ভালোভাবে রাষ্ট্র হুম, চালিয়েছেন, তার এত ভালো নীতিমালা ছিল, এই দলের প্রতি তাদের এই আস্থা আছে, সেটা এখন বলছেন। হুম, হুম। মানে তাহলে হ্যাঁ, তাদেরকে এখন এটাই খুবই অদ্ভুত ব্যাপার। মানে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন তারা তাদের আগের দোষ, যেটা ভুল হয়ে গেছিল আওয়ামী লীগের নামে এরকম সেরকমটা বলে তারা আসছে, এখন আবার মানে বিএনপির দিকে যাচ্ছে। এটাই একটা ক্যারেক্টার।
হ্যাঁ, বাংলাদেশে তো এই ক্যারেক্টার সব শ্রেণী পেশার মধ্যে আছে। বাংলাদেশে আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, কৃষিবিদ, শিক্ষক, সাংবাদিক, হুম। বিভিন্ন পেশাজীবী, এমনকি প্রশাসনে এই সাংবাদিকদের মধ্যে আপনি যা দেখেন, তো কোথায় আপনি এরকম স্বচ্ছতার সঙ্গে সবাই দেশ, রাজনীতি, নীতি নৈতিকতা এটা নিয়ে চলছে, তো সেখানে আপনি শুধুমাত্র একজন ব্যক্তি বা একটা দলকে প্রশ্নবিদ্ধ করা বিষয়গুলা বেশি বেশি আপনারা আলোচনায় আনছেন। আপনি আওয়ামী লীগ আজকে পতিত, তারপরও আওয়ামী লীগ নিয়ে আপনারা বলতে পারছেন না সেই হারে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে তো বলেনই নাই, বেশিরভাগ সংবাদ মাধ্যম এটা বলার সাহসই দেখায় নাই। বিদেশে যারা ছিল তারা কিছুটা সুযোগ নিয়ে বলেছে। আমরা এখানে গুটি কয়েক লোক ভয়ে ভয়ে রাতে গিয়ে টকশোতে কিছু কথা বলতাম, এই তো। হুম। না, আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের এসালামের দুর্নীতি, বড় বড় দুর্নীতির খবরগুলো কিন্তু কিছু কিছু হলেও বের হতো, একদমই যে কিছুই হতো না। আমরা না তখনও না, জেনেছি, একদম তখনও একদম জেনেছি একদম ছাত্রলীগের কার বাসায় 100 কোটি না কত কোটি টাকা তখনও উদ্ধার করা হতো, মানে তখনও আমরা এগুলো না। জানতাম যেগুলো ঘটনাগুলো ঘটছে। হ্যাঁ, না, এটা হতো কিভাবে, এটা তখনও আমরা বলতাম। একটা পাহাড় থেকে একটা নুড়ি পাথর ছিটকে পড়তো। নুড়ি পাথরটা ছিটকে পড়তো কখন? পাহাড়ে পাহাড়ে যখন সংঘর্ষ হতো, শুধু তখন। দুর্নীতিবাজ দুর্নীতিবাজ বা তাদের ভেতরের লোকদের মধ্যে যখন ভাগ বাটোয়ারা নিয়ে সমস্যা হতো বা ঐক্যের ঘাটতি ঘটতো, তখন একজনের বিরুদ্ধে একজন সংবাদ মাধ্যমের কোনো অংশকে ওটুকু দিয়ে দিত, সেটা ছিল একটা পাহাড়ের একটা নুড়ি পাথরের সমান। এসালামের লক্ষ কোটি পাচারের কথাও কিন্তু সেই আমলেই এসেছিল, মানে তখনই আমরা জেনেছিলাম যে এরকম একটা ঘটনা ঘটছে। হ্যাঁ, ব্যবসায়িক দ্বন্দ্ব থেকে এক ব্যবসায়িক গোষ্ঠীর বিরুদ্ধে আরেক ব্যবসায়িক গোষ্ঠী এরকম দিয়েছে, জি। কিন্তু আপনি শেখ রেহানা, শেখ হাসিনা, জয়, পুতুল, কিংবা তার পুতুলের এক্স হাজবেন্ড, কিংবা তাদের ওই যে আত্মীয় স্বজন, তাদের বিরুদ্ধে কয়টা দুর্নীতির খবর আপনি প্রকাশ এখন আবার করতে যেগুলো পেরেছিলেন? আসছে দেখা যাচ্ছে টিউলিপের বিরুদ্ধে, যেরকম যে শেখ হাসিনাকে প্রভাব খাটিয়ে তার উপরে জোর করে তিনি প্লট আদায়ের কথা বলে তার জন্য শাস্তিরও বিষয় হয়ে যাচ্ছে, যেটি খুবই মানে হাস্যকর বলে বিশ্লেষকরা বিশ্লেষণ করছেন। আমাদের অনুষ্ঠানেও আপনারাও হয়তো এই বিষয়ে কথা বলেছেন। মানে এখন আবার এরকমও তো ঘটনা ঘটছে। না, প্রেসার করে বাংলাদেশে এখন করা হচ্ছে এরকম অভিযোগটা কে করছে? ওই যারা অভিযুক্ত, যারা এখন অভিযুক্ত তারা করছে। না, মানে আদালতে আইনজীবী বললেন না, সেটা তো খুব ভাইরাল ঘটনা ঘটলো যে টিউলিপকে যখন মানে ওই প্রভাব খাটিয়ে প্লট নেওয়ার ঘটনায় বলা হলো, তখন মানে টিউলিপ প্রভাব খাটিয়েছেন শেখ হাসিনার উপরে, এটা নিয়ে অনেক, এবং কিভাবে প্রভাব খাটিয়েছেন সেটার না কোনো প্রমাণ খুব একটা আসছিল না, মানে। না, এটা প্রভাব খাটানো নয়, এটা প্রভাব বলতে সম্পর্কের প্রভাব, এটা ক্ষমতার প্রভাব নয়। দুই মনের বোনের মধ্যে যে বাংলাদেশের পাওয়ার ভাগাভাগি, একজনের টাকা নিবে একজনের পদ নিবে, এটা তো চাউর ছিল আগে থেকেই। যে একই বাবার দুই সন্তান উত্তরাধিকার সূত্রে একজন বিদেশে থেকে তিনি টাকার ভাগ নিবেন, আর এখানে মন্ত্রী এমপির কোটা নিবেন, আর আরেকজন চেয়ারে থাকবেন, এই আন্ডারস্ট্যান্ডিং এই তো দুই বোন রাষ্ট্রটাকে ধ্বংস করেছে। এবং তার মধ্যে এক বোনের সন্তান যিনি, তিনি আবার শেখ হাসিনার দুর্দিনে ইন্টারন্যাশনাল সাপোর্ট, ইউকের সাপোর্ট, রাশিয়ার সাপোর্ট, বিভিন্ন ব্যবসায় ডিল করে এগুলো করেছেন, সেগুলো তো অপ্রকাশিত নয়। জি, মানে আমি এখানেই বলছিলাম যে সবকিছু প্রকাশ হয়, কিন্তু আবার ক্ষমতার পরিবর্তনে গিয়ে ওই প্রকাশটা মাইক্রোস্কোপিক ভাবে প্রকাশিত, মানে প্রমাণিত হ্যাঁ হয় হ্যাঁ, না, এই বিষয়গুলো চলে আসে। সেখানেই আমি বলছি, এটি একটা সেখানেই আমি দুর্ভাগ্যজনক। বলছি, সেখানেই আমি বলছি তারেক রহমানের বিরুদ্ধে হাওয়া ভবনকে যেইভাবে একটা হুম। মিথ তৈরি করা হয়েছিল হাওয়া ভবনকে নিয়ে, সেই হাওয়া ভবন কেন্দ্রিক একটা দুর্নীতিও 111-এর সরকার বা আওয়ামী লীগ 16 বছরে প্রমাণ করতে ব্যর্থ হলো কেন, সেই প্রশ্নটা আওয়ামী লীগকে কোনোদিন নিশ্চয়ই, কেউ নিশ্চয়ই। করেনি এবং আপনারা। এরকম মিথ যেন আর না থাকে, যেগুলো প্রমাণিত হয়, যেগুলো সত্যিই যেন প্রমাণিত হয়, খুব চাই আমরা, কিন্তু সেরকমটা আসলে হয়ে ওঠে না। আসি আরেকটা বিষয়, যে বিএনপির প্রচারণায় প্রতিপক্ষকে আক্রমণ তো একটা রাজনৈতিক প্রচারণার একটা কালচার আমাদের। সেখানে যেমন আমি বলছিলাম যে জামাত এখন বিএনপিকে দুর্নীতি নিয়ে বিভিন্ন সময় আক্রমণ বা অভিযোগ তুলে আসছে। আর বিএনপির পক্ষ থেকে অভিযোগ তোলা হচ্ছে সেই মুক্তিযুদ্ধে জামাতের ভূমিকা নিয়ে। অবশ্য জামাত এখন বলছে তারা ক্ষমতায় গেলে সঠিক ইতিহাস তুলে ধরবে মুক্তিযুদ্ধের, এটিও একটা আলোচনার বিষয়। তো এখন যখন বিএনপি দায়ী করছে, তখন আবার ওই যে তারা ওটা বলছে যে সঙ্গে যখন ছিলাম তখন তো এই বিষয়গুলো বলা হয় না, তখন কি 71-এর ভূমিকা ছিল না। এবং আমার অনুষ্ঠানেও বলছিলেন জামাতের একজন নেতা যে খোদ বেগম জিয়া বলেছিলেন যে তারা মুক্তিযুদ্ধ বিরোধী, মানে স্বাধীনতা বিরোধী নন যখন যুদ্ধাপরাধের বিচারগুলো চলছিল। এখন আসলে এই বিষয়টা বলে বিএনপি কি আরো বিপাকে পড়ছে, নাকি মানে খুব কার্যকর না, কিছু হচ্ছে? একটা একটা প্রথমে মোটা দাগে একটা জিনিস বলি, সেটা হলো বাংলাদেশের রাজনীতি কখনোই দৃঢ় নৈতিক
বা নীতি নৈতিকতার ভিত্তির উপর দাঁড়ায়নি। বাংলাদেশের রাজনীতি সবসময় থেকেছে স্বার্থের ইকুয়েশনে বন্দী। স্বার্থের ইকুয়েশনের কারণেই শেখ মুজিবুর রহমান জাসদকে হত্যা করে, স্বার্থের ইকুয়েশনের কারণেই তিনি যুদ্ধ অপরাধীদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। আবার জিয়াউর রহমান এসে আবার স্বার্থের ইকুয়েশনের কারণেই আবার কারো কারো রাজনীতি উন্মুক্ত করেন। এরশাদের সময় স্বার্থের ইকুয়েশনের কারণেই আওয়ামী লীগ এবং জামায়াত এক হয়ে 86-র জাতীয় বেইমান খেতাব অর্জন করে তার অধীনে নির্বাচনে যায়। স্বার্থের ইকুয়েশনের কারণেই স্বাধীনতার ঘোষকের প্রতিষ্ঠিত দল বিএনপি জামাতের সঙ্গে দীর্ঘদিন রাজনৈতিক মিত্রতা করে। স্বার্থের ইকুয়েশনের কারণেই আওয়ামী লীগের মতো একটি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি জামাতের সঙ্গে জোট করে এবং 95, 96, 94 সালে বিএনপির বিরুদ্ধে এক হয়ে তারা একসঙ্গে বসে। নিজামী এবং শেখ হাসিনা একসঙ্গে বসতে পারেন। এটাকে রওনক জাহান তার পলিটিক্যাল পার্টিজ অফ বাংলাদেশে বইতে বলেছেন, এটা একটা কৌশলগত জোট ছিল তাদের। তারা ওপেন করেননি, কিন্তু তারা যা যা করেছেন সবগুলা বিএনপির এই অফিসিয়াল জোটে যা করেছে তার থেকে একটুও কম করেনি কিছুতে। এইটা ফলে বাংলাদেশের রাজনীতিতে এটা আছে, কিন্তু আছে বলেই এমন নয় যে আওয়ামী লীগের সঙ্গে যখন জামায়াত ইসলাম গিয়েছিল তখন আওয়ামী লীগ জামায়াতকে রাজাকার মনে করতো না, কিংবা স্বৈরাচার যাকে আওয়ামী লীগ বিএনপি উভয়ে মিলে পতন ঘটালো সেই স্বৈরাচারকে দুই দলই আবার জোটে তাদের সঙ্গে নিল, সঙ্গে নিয়েছে বলেই তাদেরকে স্বৈরাচার মনে করতো না এমন নয়। ঠিক একইভাবে বিএনপির সঙ্গে জামাত ছিল বলেই তখন হয়তো এটা প্রকাশ্যে বলতো না রাজনৈতিক ঐক্যের খাতিরে, কিন্তু তাদেরকে রাজাকার মনে করতো না এমন নয়। না, ফলে প্রকাশ্যেই বলতেন। খালেদা জিয়া সেই উক্তিটি আসছে, আমিও দেখছিলাম যে না ওই সময় তিনি না বলছিলেন যে মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, সাঈদী, কামরুজ্জামান মানে তারা মানে জামাত নেতারা তারা স্বাধীনতা বিরোধী নন, আওয়ামী লীগই স্বাধীনতা বিরোধী যারা দেশের বিরুদ্ধে গোপন চুক্তি করছে, মানে তারা নন, তারা তাদের বিরুদ্ধে যে না বিচার হচ্ছে সেটা সেটা ঠিক না। আপনি 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 একটা হচ্ছে 71 প্রশ্নে মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থানে ওনারা ছিলেন, এটা বেগম খালেদা জিয়ার বক্তব্য আপনি 94-95 সালে জাতীয় সংসদে তাদের যে বক্তব্যগুলো আছে, জামাত যখন আওয়ামী লীগের সঙ্গে মিলে সংসদ থেকে রিজাইন করে বের হয়ে আসলো ওই সময় বক্তব্যগুলো আবার দেখেন। সুতরাং আপনি শেষের এই একটা ধরেন এবং এইখানে দুইটা বক্তব্য পাশাপাশি মিলান। বলেছে এরা এরা এই যে এরা মুক্তিযুদ্ধ স্বাধীনতা বিরোধী নয়, আওয়ামী লীগ স্বাধীনতা বিরোধী কারণ দেশের বিরুদ্ধে চুক্তি করছে। তাহলে স্বাধীনতা এবং সার্বভৌমত্বর 71-এর প্রশ্নে অবশ্যই জামাত ইসলাম বিরোধী, কিন্তু আওয়ামী লীগ যে স্বাধীন সার্বভৌম একটা দেশের স্বার্থ ক্ষুণ্ণ করে বিদেশের সঙ্গে গোপন চুক্তি করতে পারে তারা প্রকৃত স্বাধীনতা বিরোধী বর্তমানের প্রেক্ষাপটে। সুতরাং এইটা একটা অন্য ধরনের একটা স্টেটমেন্ট যে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করবার দল আওয়ামী লীগও নয়, সুতরাং তারা জামাতের উপর যে অন্যায়টা করছে, তাদের যে ফাঁসি দিচ্ছে সেটার প্রতিবাদ করতে গিয়ে এটা বলেছেন। এবং আমি নিজেও আমি না, তারা বর্তমান প্রেক্ষাপটে বলছে, এটা 71 উল্লেখ করে বলেন নাই বেগম খালেদা জিয়া। বিচারটা তো 71-এর জন্যই হচ্ছিল। বিচার 71-এর জন্য হলেও তাদেরকে যেইভাবে বিচারটা করা হচ্ছিল সেই বিচারটা প্রশ্নবিদ্ধ ছিল এবং অনেককে বিনা বিচারে প্রায় রাষ্ট্রীয় হত্যাকাণ্ডের আওতায় হত্যা করা হয়েছে। কাদের মোল্লার রায় হয়ে গেল, রায় হয়ে যাওয়ার পরে একটা মব তৈরি করে বাধ্য করে আইন পরিবর্তন করে তারপর ফাঁসি দেয়া হলো। সুতরাং সেগুলো তো রাষ্ট্রীয় হত্যাকাণ্ড ছিল, সেই প্রতিবাদটা করতে হবে। এখন এক একজনের ভাষা এক এক রকম হবে। আপনি ওই একটা বিষয় নিয়ে আপনি খালেদা জিয়ার এই বিষয় নিয়ে এই যে জামায়াত যে দায় মুক্তি পেয়ে যাবে এটাও তো কোনো কথা না। আর খালেদা জিয়া যা বলছেন সারা জীবনে যা কিছু বলেছেন রাজনৈতিক বক্তব্য তার প্রতিটাই যে সহি হয়ে যাবে এমন ভাবারও তো কোনো কারণ নাই। তিনি তো মানুষ, তিনি তো রাজনীতিবিদ। গুরুত্বপূর্ণ কৌশলগত কারণে আসলে আমাদের দলগুলো কি কি করেছে, যেটি বলা হয় সঙ্গে থাকলে সঙ্গী না থাকলে জঙ্গি, এই বিষয়টাও একরকম ওইটার মধ্যে পড়েই যায়। জি, ডেফিনেটলি। একদম শেষে একটা প্রশ্ন মানে করতে চাই যে ওসমান হাদির বিচারের দাবিতে এখন মানে যে ঘটনাগুলো ঘটলো বা ঘটছে, আরও কর্মসূচি আছে, ইনকিলাব মঞ্চের, যমুনা ঘেরাও, সেখানে পুলিশের সাথে সংঘর্ষ, এবং তারা বলছে নির্বাচনের আগেই প্রশাসনের এরকম ভূমিকা, তাহলে নির্বাচন তারা কীভাবে করবে এই প্রশাসন, এরকম প্রশ্ন তুলে রাখছে এবং সামনে আরও কর্মসূচি তারা দিচ্ছে। এই যে এই ঘটনাগুলো ঠিক নির্বাচনের 2-1 দিন আগে বা 2-3 দিন আগে এই ধরনের ঘটনা ঘটছে, আসলে নির্বাচন কোনোভাবে মানে ভণ্ডুল হবার কোনো শঙ্কা কি আর আছে মানে এর মধ্যে দিয়ে দেখেন? আর অ্যাকচুয়ালি এরকম কোনো আকাঙ্ক্ষা থাকলেও সেটা সম্ভব হবে না, সেটা পারবে না।
তাদের দুটো লক্ষ্য থাকতে পারে। একটা প্রাথমিক লক্ষ্য ছিল, সেটা হচ্ছে বিএনপির নির্বাচনী ইস্তেহার যেদিন প্রকাশ হবে, অনুষ্ঠানটা হবে, সেই দিন সংবাদ মাধ্যম সহ জনগণের দৃষ্টিকে এই দিকে যে ফোকাসড হতো সেটাকে সরিয়ে নেওয়া। সেই দিক থেকে তারা কিছুটা হলেও সফল হয়েছেন, কারণ সংবাদ মাধ্যম বিভিন্ন জায়গায় নির্বাচন এই বিএনপির ইস্তেহারের আলোচনাটাকে মূল ফোকাল পয়েন্ট থেকে সরাতে না পারলেও অনেকখানি ছোট করে এনেছে। তারা ওইখানকার সংঘর্ষের বিষয়টাকে প্রায়োরিটি দিতে হয়েছে, সেটা সংবাদ প্রকাশ্যে, প্রচারে, রাজনৈতিক টকশোর আলোচনায়, সব জায়গায়। সুতরাং এটা তারা একদিক থেকে করেছে, এটা একটা প্রাথমিক একটা উদ্দেশ্য হতে পারে, এবং এই ব্যাপারে ইনফ্লুয়েন্স এসছে দেশের বিদেশ বাইরে থেকে, আর ব্যবহার করেছে দেশের একটা রাজনৈতিক গোষ্ঠী। দ্বিতীয় যেটা, এইটার দ্বারা মানুষের দৃষ্টি এই দিকে সরিয়ে রেখে নির্বাচনী কোনো ইঞ্জিনিয়ারিং এর কোনো বিষয়ে কোনো গোষ্ঠী বিশেষ কোনো তৎপরতা চালাতে চায় কিনা, ষড়যন্ত্র করতে চায় কিনা, সেরকম ইঙ্গিত কেউ কেউ দিচ্ছেন, সন্দেহ করছেন। সেটা একটা হতে পারে। তৃতীয় যেটা, সেটা হচ্ছে এর কোনোটা সফল না হলে যদি নিশ্চিতভাবে তারা যে প্রধান বিরোধী দল হতে চায়, এবং শক্তিশালী প্রধান বিরোধী দল, যেটা গণতন্ত্রে আসলে দরকারও, যেহেতু আওয়ামী লীগ নাই, অন্য রাজনৈতিক দল নাই, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে একটা কার্যকর বিরোধী দল তো লাগবে, এবং সেই কার্যকর বিরোধী দল যেন একটা শক্ত বিরোধী দল হয়, এটা কিন্তু আমিও চাই। সেই ক্ষেত্রে এই মুহূর্তে তো জামাতের বিকল্প নাই, কিন্তু জামাত একটার পর একটা এমন ব্লান্ডার করেছে নারী ইস্যুতে, এই ঢাকা 17 কেন্দ্র করে প্রার্থীর যে আর্মিদের নিয়ে যে বাজে কথা বলা, জাল সিল, জাল ব্যালট নিয়ে তাদের নেতা ধরা পড়া, তারপর হচ্ছে কি এই যে মুক্তিযুদ্ধের নতুন ইতিহাস তৈরি করা, উই রিভোল্ট অলিয়াহাদ বলেছেন, এবং তারা কি রাজাকাররা নাকি বাংলাদেশের সঠিক ইতিহাস লিখবে মুক্তিযুদ্ধের, এগুলো মানুষ ভালোভাবে গ্রহণ করছে না। তারপর আজকে আবার ধর্ষণের নতুন সংজ্ঞা আবিষ্কার করেছেন জামাতের আমির, বলছে দুজন অসৎ নরনারীর মিলন হলে সেটাই নাকি ধর্ষণ, এই নতুন সংজ্ঞাও দিয়েছেন। ফলে একটার পর একটা ব্ল্যান্ডার তারা এমন ভাবে করছে এবং ধরা খেয়ে যাচ্ছে, তাতে করে মনে হয় যে তারা যে শক্তিশালী বিরোধী দল হিসেবে যে থাকার আকাঙ্ক্ষা আমাদের অনেকেরও আছে বা তাদের উচিত ছিল, সেখান থেকেও তারা নিচে নেমে যাওয়ার মতো এরকম প্রবণতা স্পষ্ট হলে নির্বাচন থেকে সরে দাঁড়ায় কিনা, সেই ক্ষেত্রটাও এদের মাধ্যমে তৈরি করে রাখতে পারে। তবে ফাইনালি এই নির্বাচন ভণ্ডুল হবে না এবং করা সম্ভব নয়। কেন সম্ভব নয় সেই কথাটা বহু চ্যানেলে আমি বলেছি, একদম ওপেন স্পষ্ট করে আপনাকে বলি আবার। বাংলাদেশে যদি এই নির্বাচনটা ভণ্ডুল হয়, তাহলে বাংলাদেশে অবধারিতভাবে একটা গৃহযুদ্ধ শুরু হবে। নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে যুদ্ধ লেগে যাবে, সেই যুদ্ধে পতিত ফ্যাসিবাদ গোষ্ঠী ঢুকে পড়বে এবং ত্রিমুখী লড়াই হবে, ব্যাপক খুনোখুনি হবে। সেই পরিস্থিতিতে এই তত্ত্বাবধায়ক, এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে এই দেশকে, এই সরকার কন্টিনিউ করা ইম্পসিবল, অ্যাবসলিউটলি ইম্পসিবল। তখন এইখানে আর্মিকে ইন্টারভেইন করা ছাড়া অন্য কোনো উপায় থাকবে না। যদি আর্মি বা ইন্টারভিন করে এবং আর্মির তত্ত্বাবধানে আর্মি ব্যাকড 111 টাইপ বা যে কোনো ফর্মুলা একটা সরকার আসে, তাহলে এই যে এখনকার যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা যে সংসদে ইনডেমনিটি নিতে পারলো না, যে তারা যা করেছে, এই যে অসাংবিধানিক ভাবে এতদিন যে রাষ্ট্রের দায়িত্বে